কবিগুরু বাংলার লোকসঙ্গীত বিশেষত বাউলের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তার লেখায় তাই ফুটে ওঠে এই বাউলের নানান অভিব্যক্তি। কবিতার বাউল কবিতার অংশবিশেষে বলেছেন, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেবের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। আমাদের পরবর্তী উপস্থাপনার বিষয় বাউল ও রবীন্দ্রনাথ। লোহাস পার্ক অধিবাসী বৃন্দ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে বাউল রবি। আসুন সবাই হাততালি দিয়ে ওদের একটু মঞ্চে দেখুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আজকের উপস্থাপনা বাউল রবি। আমাদের হংকং বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দা সেদিন হঠাৎ বলেছিলেন, দেখো তো এবারে রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরের বাউল গানগুলি নিয়ে যদি কিছু একটা ভাবতে পারো। দেখতে গিয়ে বেশ অবাকই হলাম। কোথায় গ্রামের গরিব গায়কের দল, আর কোথায় কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ ঠাকুর। অথচ শোনা যায় শিলাইদহে তার বাড়িতে বাউলদের ছিল নিত্য আনাগোনা। লালন ফকির, গগন হরকরা, নবনী দাস বাউল এদের অনুপ্রেরণায় গান রচনা করেছেন প্রায় 200-রও বেশি। সেই গানগুলিকে রবীন্দ্র বাউলের গান বলে চিহ্নিত করেছেন। নিজেকে বলতেন রবি বাউল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বক্তৃতায় একবার বাউলদের নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, একেবারে পাড়াগে কিছু লোক নিজের মনে গান গেয়ে চলেন। ওরা ঈশ্বরকে বলে অধর চাঁদ, মানে যাকে ধরা যায় না। সেই অধর চাঁদকে ধরার আকুলতা ঘরছাড়া করে বাউলকে। লালন বলেছিল, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। সেই একই দেহতত্ত্বের ভাবধারায় বাউল রবি লিখলেন, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পারিবারিক জমিদারির দেখাশোনা করতে নিয়মিত শিলাইদহে যেতে হতো তাকে। সেরকমই একদিন কবি বজরার ছাদে বসে আছেন। এমন সময় হঠাৎ পোস্ট অফিসের এক পিয়ন কাঁধে চিঠির ঝুলি নিয়ে আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছিল। সেই গান শুনে মুগ্ধ হয়ে কবি তাকে ডেকে পাঠালেন। গাঁয়ের লোক তাকে ডাকে গগন হরকরা নামে। লালন ফকিরের আখড়ার একনিষ্ঠ ভক্ত গগন ডাকঘরে চিঠি বিলি করত আর নিজের লেখা গানে নিজেই সুর দিত।
এই গগন হরকরার থেকে লালনের গান শুনতেন রবি ঠাকুর। পরবর্তীকালে এই গগন হরকরার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লিখলেন ডাকঘর নাটকটি। গগনের গান, একটার হাতে তার নাচ কবির মনে এমন প্রভাব ফেলেছিল যে তিনি নিজেও এক অন্ধ বাউলের ভূমিকায় অভিনয় করেন ফাল্গুনী নামক নাটকে। এক মনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা, ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা। যখনই শিলাইদহে যেতেন ডাক পড়ত গগনে। বোটের ছাদে কিংবা কুঠিবাড়ির গানের জলসায় গগনের গান ছিল বাধা। একদিন শিলাইদহের কুঠিবাড়িতে অতিথি হয়ে এসেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দ্বিজেন্দ্রলাল রায়। সাহিত্যিক ও গীতকার হিসাবে তখন চারিদিকে তার বেশ সুনাম। খাওয়া দাওয়ার পর শুরু হলো গান বাজনা। দ্বিজেন্দ্রলাল রায়ের পর এবার কবিগুরুর পালা। কিন্তু সেদিন সকাল থেকেই তার গলায় অল্প ব্যথা। তিনি বললেন, আমার গান তো অনেক শুনেছেন, আজ নতুন শিল্পীর গান শুনুন। আসরের এক কোণায় সংকোচে গুটিয়ে বসেছিলেন গগন। সত্যি কি আমাকে ডাকছেন? এত সব বড় বড় মানুষদের মাঝে গান করতে হবে? রবীন্দ্রনাথ তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, লালনের গান তো শুনেছেন, এবার এর গান শুনুন। গগন শুরু করলেন তার গান। লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, এলে মন হতো খুশি, দেখতাম নয়ন ভরে। গগনের উদাত্ত কণ্ঠের গান শেষ হলে অনেকক্ষণ কারো মুখ দিয়ে কোনো কথাই বেরোয়নি সেদিন। সেই শুরু। বাউল তার সাদামাটা পোশাক, ধুলো মাখা পা নিয়ে এসে দাঁড়ালো অভিজাতদের দরবারে। প্রান্তিক থেকে কাল্ট হয়ে উঠল রবীন্দ্রনাথের প্রিয় বাউলরা। ডাইনে বাইরে দুই হাতে
দেশে তখন স্বদেশী আন্দোলন মাথা তুলেছে, আর সেই আন্দোলনের সামিল রবি ঠাকুরও। তিনি বুঝলেন সহজিয়া ভাষার বাউল গান দেশের সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যাবে, আর তার এই কাজে সহায়তা করেছিলেন নবনী দাস খ্যাপা বাউল। একলা চলরে, এবার তোর মরা গাঙে বান এসেছে, ভেঙে মোর ঘরের চাবি ইত্যাদি দেশাত্মমূলক গানগুলি তখন প্রচুর জনপ্রিয়তা লাভ করে। 1947 সালে স্বাধীনতা লাভের পর নেহেরু সারা ভারত জুড়ে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবার জন্য আমন্ত্রণ জানান এই নবনী দাস বাউলকে, এবং সেটিও হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে। নবনী ছিলেন একমাত্র বাউল যিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাউল গান ও নৃত্যের অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ তার নিয়োগ করেন। আবার রবীন্দ্রনাথই নবনী দাসকে খ্যাপা উপাধি প্রদান করেছিলেন। ওম খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। ঘরের মুখে আনতে কোনদিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন মনোরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল ছুটে, যত মাতাল ছুটে, জানা যাইবার তাই আজি যাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা ফুটে, পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া শুরু হয়েছে তার আরেক প্রিয় বাউল লালনের গান দিয়ে। লালন বললেন, আমার ঘরের চাবি পরের হাতে। সেই একই ভাবধারায় রবীন্দ্রনাথ লিখলেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ঘরের তালা যেন আপনি ভেঙে গেল। নিজের চেষ্টায় লালনের 20টির বেশি গান প্রবাসী পত্রিকায় ছাপার ব্যবস্থা করলেন। লালনের একমাত্র গানের খাতা বিশ্বভারতীর রবীন্দ্র সদনে এখনো রয়েছে। লালনের ভাবধারায় এমন মজলেন যে সে পথে না হেঁটে আর উপায় থাকলো না। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, আমার ঘরে থাকাই দায়। I
খ্যাপা, তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? নিজেকে খোঁজার নাম তো আসলে বাউল। বাউল ভাবধারার একনিষ্ঠ ভক্ত রবীন্দ্রনাথ শেষ অবধি নিজেই হয়ে উঠলেন রবি বাউল। পরবর্তীকালে শিলাইদহ ছেড়ে জোড়াসাঁকোয় ফেরত গেছেন ঠিকই, কিন্তু তার একতারাটি তিনি সারা জীবন নিজের মনে বয়ে বেরিয়েছেন। ফাগুন শেষে যাওয়ার বেলা আমার বাণী যাব বলে, কিছু হলো অনেক বাকি, ক্ষমা আমায় করবে নাকি? গান এসেছে, সুর আসে না, হলো না যে শোনানো তাই, সে সুর আমার রইল ঢাকা নয়ন জলে, নয়ন জলে। লাগে যত ফেলেছি অশ্রুজল, বীণাবাদিনী শত দলে করেছে শীতল লাগি যত ফেলেছি আমাদের ছোট্ট প্রচেষ্টা রবি বাউল এখানেই শেষ হলো। আমরা যারা মঞ্চে ছিলাম তাদের তো আপনারা দেখেছেনই, কিন্তু যান্ত্রিক সহায়তা করার জন্য যারা মঞ্চে আসতে পারেনি তাদের কথা না বললে অন্যায় হবে। মঞ্চে ডেকে নিলাম কৌশিক আর সুমন্তকে। সবাই রবীন্দ্র জয়ন্তী ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা নেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।